তা আমরা কলেজে ঢোকার পরেই তাদের সাথে এক ধরনের সখ্যতা তৈরি হয় এবং সেই সময়ে আমরা যারা একসাথে ঘোরাফেরা করতাম এবং যাদের সাথে এখনও সুসম্পর্ক বা এক ধরনের সম্পর্ক রয়েছে, তাদের কাছ থেকেই আসলে ছবিগুলো চেয়ে এই প্রদর্শনীর আয়োজন। আমরা আমাদের যে টেক্সট সেখানে আমরা একটু বর্ণনা করার চেষ্টা করেছি, যেটা যে খুব গভীরভাবে ভেবে এবং অনেক সময় নিয়ে করা তা নয়। তো সেই সময়ের তার মানে এই এক্সিবিশনে আমরা যে ছবিগুলো দেখছি সেটা 1975 থেকে 1995 সালের মধ্যবর্তী সময়। আর যারা অংশগ্রহণ করেছেন 14 জন শিল্পী। আমরা আসলে প্রথমে 15 জন চেয়েছিলাম। শিল্পী তরুণ ঘোষ যে কোনো কারণেই তার ছবি পৌঁছাতে পারেন নাই বা আমরা তার কাছ থেকে সংগ্রহ করতে পারেননি, কিন্তু তার বন্ধুবান্ধবের মধ্যে দীপা হক, কাজী রকিব, রতন মজুমদার আছেন, আমাদের বন্ধু কাজল এবং আমাদের যে অন্যান্য বন্ধুবান্ধব যারা এখন পর্যন্ত আমরা একই সাথে থাকি, কাজ করি, তার মধ্যে ঢালিয়াল মামুন, দিলারা বেগম জলি, সাইদুল হক জুইস, ফারেয়া জেবা, তারপর শিশির ভট্টাচার্য, হাবিবুর রহমান এবং আমি। তো এই একটু উদ্দেশ্য ছিল যে আমাদের দেশে আসলে শিল্পীদের, আমি বলছি যারা খ্যাতনামা শিল্পী এবং মানে তাদেরও পুরনো কাজ দেখার তেমন কোনো জায়গা নেই। জাতীয় জাদুঘর কিংবা শিল্পকলা একাডেমির এ ধরনের কোনো প্রোগ্রাম আমরা খুব কম দেখি। এরকম একটা অবস্থা থেকেই আসলে চিন্তাটা যে একটু ঠিক সেই সময় আমরা জানি যে রাজনৈতিক সামাজিকভাবে অনেক কিছু ঘটেছে এবং সাথে সাথে আমাদের বন্ধুবান্ধবদের মাধ্যমেও শিল্পের ভাষা, শিল্পের বিষয়বস্তু কী চর্চা করব এসব নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল। তো সেগুলো কাজে কতটুকু কিভাবে আসছে একটু ফিরে দেখা। তো মূল কথা হচ্ছে যে এটাকে আমরা পূর্ণাঙ্গ চিত্র মনে করছি না এবং আমরা দাবিও করছি না। এটা এখানে যা সংগ্রহ, যা দেখানো হচ্ছে তা মোটামুটিভাবে বলা যায় যে শিল্পীদের কাছ থেকেই সংগ্রহ করা। তারা আর আমাদের দেশের যে ওয়েদার এবং আমাদের যে ভাড়া বাড়ির যে এবং নিজেদের স্থায়িত্বের যে নমুনা, এই কাজগুলো দেখলেও বোঝা যায় যে এগুলোর ক্ষয়িষ্ণুতা এবং কাগজ, আমাদের নাতিশীতোষ্ণ ওয়েদার, তো খুব ভালো সিচুয়েশন নয়, অনেকটাই আমাদের ইতিহাসের মতোই। কয়েক বছর ধরে 73 থেকে সেখানে অনার্সে ছাত্র ভর্তি করা শুরু হয়। তা আমি যখন শিক্ষকতায় যোগ দিলাম 74-এর শেষের দিকে, তখনও কোনো ব্যাচ পাশ করে বেরোয়নি। মাস্টার ডিগ্রির পরীক্ষা হয়ে গেছে একটা, কিন্তু ফলাফল বেরোয়নি। আর শিল্পী রশিদ চৌধুরী এবং চট্টগ্রামের সুধীজনের উদ্যোগে চট্টগ্রামে চারুকলা কলেজ নামে একটা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল, যেটি বলা যেতে পারে যে বাংলাদেশে প্রথম বেসরকারিভাবে একটি চারুকলার প্রতিষ্ঠান তৈরির চেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিলাম সেটাও একটু হয়তো বলতে পারি, কারণ শিক্ষক হব এমন কোনো মানে আমার লক্ষ্য ছিল না, বা আমি শিক্ষককে হব এরকম কোনো পক্ষপাতিত্ব আমার ছিল না। আবার হব না এমনটা যে একেবারে শিক্ষকতা করবই না এরকমও না। তো 73 সালে যখন চারুকলা কলেজটি প্রতিষ্ঠা হয়, চট্টগ্রাম 2টা প্রতিষ্ঠান হলো। বাংলাদেশে আর কোথাও তখন 2টো প্রতিষ্ঠান ছিল না শিল্পকলার শিক্ষার। তখন প্রায় তখন থেকে 73 সাল থেকেই রশিদ চৌধুরী এবং দেবদাস চক্রবর্তী, তারা দুজনই প্রথিতযশা শিল্পী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তখন তারা আমাকে নানানভাবে পাকড়াও করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যে ওখানে শিক্ষকতা করার জন্য। তা আমি যেতে একেবারেই রাজি না, কারণ আমার বন্ধুবান্ধব সব ঢাকায়, আমি প্রায় 8-9 বছর ঢাকায় আছি। তো আমি মোটেই যেতে রাজি নই। আপনাদের হয়তো মনে আছে যে 74 সালে বাকশাল গঠিত হওয়ার পরিকল্পনা হয়েছে এবং বাকশাল হবে। এই বাকশাল হলে এই হবে একদলীয় শাসন হবে
এবং আমি একটা সংবাদপত্রে কাজ করতাম, সেটার নাম ছিল জনপদ। আব্দুল গাফফার চৌধুরী এটার সম্পাদক ছিলেন। তো সেখানে আমি শিল্পীর দায়িত্ব করতাম। তখন বলা হলো যে সব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে, একটা বাংলা এবং একটা ইংরেজি থাকবে। বাংলা থাকবে ইত্তেফাক এবং ইংরেজি হয় অবজারভার অথবা মনির একটা পত্রিকা ছিল, সেটার নাম হচ্ছে বাংলাদেশ টাইমস। এই দুইটার মধ্যে একটা থাকবে আর ইত্তেফাক থাকবে, আর সব বন্ধ করে দেওয়া হবে। উদ্বৃত্ত যারা হবেন তাদেরকে বিভিন্ন সরকারি চাকরিতে দেওয়া হবে। তখন আমি যখন চট্টগ্রাম আসতাম তখন রশিদ চৌধুরী এবং দেবদাস চক্রবর্তী, আমার বাবা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ওনাকে এসে দেয়, তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হবে। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলাম এবং গিয়ে দেখলাম যে এখানে যাদের কাজ আজকে প্রদর্শিত হচ্ছে তারা কেউ কেউ চট্টগ্রামের ছাত্র, এবং এদের অনেকে এখন এখানে নেই। কাজী রকিব, দীপা হক, এদের কথা বিশেষ করে আমার মনে পড়ছে। তাদেরকে আমি একদম প্রথম দিকে ছাত্র হিসেবে পেয়েছি। ঢালিয়াল মামুন তখন চারুকলা কলেজে ছিলেন, কিন্তু আমি কলেজে শিক্ষক সংকট, টাকা পয়সা নেই, বিনা পয়সায় বিকেলবেলা আবার ওখানে গিয়ে একটু তাত্ত্বিক ক্লাস নিতাম। তো এইভাবে হয়তো আমি কিছুটা দাবি করতে পারি মামুনও আমার ছাত্র, যদিও এখন মানে আমি তাকে গুরু হিসেবে অনেক সময় চিন্তা করি। তো আমি আসলে দেখলাম যে শিক্ষকতা করতে গিয়ে যে ছাত্র অবস্থায় তো পড়াশোনার দরকার হয় না, পাশ করতে তো বেশি লেখাপড়া লাগে না, পাশ করাটা খুব সোজা, কিন্তু ছাত্র পড়ানো অনেক কঠিন। পাশ ফেল করানো এটা কিন্তু পাশ করার চেয়ে কঠিন। তখন আমি চিন্তা করলাম যে আমার তো লেখাপড়া অনেক বেশি করতে হবে মাস্টার হয়ে। এখন ছাত্র হয়ে তো আমি ভালোই ছিলাম তাত্ত্বিক ক্লাসে, কিন্তু সেগুলোর জন্য খুব বেশি লেখাপড়ার দরকার হতো না। এখন আমি যদি কোনো একটা প্রশ্ন উত্তর দিতে না পারি ক্লাসে, তাহলে তো আমার শিক্ষকতার একেবারে সমস্তটাই মাটি হবে। আমি একটু লেখাপড়া করার দিকে ঝুঁকলাম, এবং এরা যখন একটা দল গঠন করলো সময় গ্রুপ নাম দিয়ে, এটা কত সালে? 83। আমি তখন আবার বড়োদায় গেলাম পড়তে, যেহেতু আমার পড়াশোনা কম, সেজন্য আমি বড়োদায় গিয়ে শিল্পকলার ইতিহাস বিষয়ে আরও একটু পড়ে টড়ে এসে মনে করলাম যে এবার একটু লায়ক হয়েছি। তো ফিরে এসে প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমি ভাবলাম যে একটা পত্রিকা বের করতে হবে, খুব ভালো স্ট্যান্ডার্ড একটা পত্রিকা বের করতে হবে। তা আমি ঢালিয়াল মামুন, শাহাদুজ্জামান গল্পকার এখন, তারপরে ফয়জুল আজিম, এবং এই দলেরই আজিজ শরাফি, এখন উনি বিদেশে আছেন, আমরা 5 জন মিলে একটা পত্রিকা বের করলাম। এবং সেই পত্রিকা বেশ যথেষ্ট সুনাম টুনামও হলো। শামসুর রহমান সাহেব আমাকে ডেকে বললেন যে এরকম প্রবন্ধের পত্রিকা এত ভালো বাংলাদেশ থেকে বের হয়, এরকম তো আমি জানতাম না। যাই হোক, এখানে আমি যে কথাটা আসলে বলবো বলে আসছি সেটা হচ্ছে, বাংলাদেশের শিল্পের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে যারা প্রথম যুগের শিল্পী, যাদেরকে আমরা 40-এর শিল্পী বলি, জয়নুল আবেদিন, শফিউদ্দিন, কামরুল হাসান এবং এস.এম. সুলতান, এই 4 জনের মধ্যে আমরা দেখি যে তারা কিন্তু 4 ধরনের শিল্পকে দেশের সঙ্গে বা সমাজের সঙ্গে সম্পর্কিত করার চেষ্টা করেছেন। জয়নুল আবেদিন করেছেন আমাদের যে গ্রামীণ জীবন, সেটার একটা প্রতিচ্ছবি তার শিল্পে তুলে আনার চেষ্টা করেছেন। আমি খুব সংক্ষেপে বলছি। কামরুল হাসান প্রথম দিকে তাই ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি একটু 71-এ তার এই জানোয়ারদের হত্যা করতে হবে, কি 80 আগে এরশাদ বিরোধী আন্দোলনে তার বিশ্ববেহায়ার খপ্পরে, দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে ইত্যাদির মাধ্যমে কিন্তু তার একটা পরিবর্তন হচ্ছিল। তিনি এক ধরনের রাজনৈতিক সচেতনতার
দিকে যাচ্ছিলেন বললেও বলা হবে, তিনি গেছিলেনও, অনেক ধরনের কাজই করেছেন এই রকমের। আমরা আবার শফিউদ্দিনকে দেখি, উনি এই চারজনের মধ্যে একমাত্র যিনি বিদেশে প্রশিক্ষণ লাভ করেছেন, এবং সেই প্রশিক্ষণের ফলে তার মধ্যে একটা কিউবিজমের ছাপ পড়েছে, এবং সেই ছাপটাকে তিনি তার দেশীয় শিল্প চর্চার মধ্যে আনার চেষ্টা করেছেন। এরপরে আমরা যেটা দেখি যে 1954 সালে সম্ভবত আমিনুল ইসলাম যখন বাইরে পড়ে দেশে ফিরে আসলেন, এবং একই সময়ে হামিদুর রহমান এবং নভেরা আহমেদ বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে আসলেন, এবং এসে তারা এক ধরনের শিল্প চর্চা শুরু করলেন। সেটার থেকে যেটা জন্ম নিল, যেটার থেকে আমিনুল ইসলাম স্যারের সঙ্গে আমার বহু আলাপ হয়েছে, বহু তর্ক হয়েছে, যে তারা যে একটা বিমূর্ততার দিকে যাত্রা শুরু করলেন, পশ্চিমা বিমূর্ততা যে ধরনের ছিল, সেই ধরনটাকে তারা মনে করলেন যে এটা একটা শিল্পের একটা বিশ্বরূপ, যেটা বিশ্বময় একই রকম হবে। শিল্পের কোনো দেশ থাকবে না, কোনো জাতি থাকবে না, কোনো আলাদা ধর্ম থাকবে না, সারা বিশ্বের মানুষ একই রকমের শিল্প সৃষ্টি করবে। সেই জিনিসটা, সেই দর্শনটা আমরা দেখি যে আমাদের শিল্পীদের, যারা তখন বিশেষ করে বাইরে গেছেন, তাদেরকে খুবই প্রভাবিত করেছে। 50-এর দশকের শিল্পী আমরা যাদের বলছি, তারা মূলত বিমূর্ততার দিকেই গেছেন। সেখানেও বেশ কম আছে, আমি সেই সূক্ষ্ম আলোচনায় যাওয়া যাবে না হয়তো। রশিদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, নভেরা আহমেদ, এদের কাজ একটু ভিন্ন রকমের। তারপরে সেই ধারাটা কিন্তু চলতে লাগলো, এবং সেই ধারাটার আমরা যেটাকে বলতে পারি যে প্যারাডাইম শিফট যেটাকে বলা হয়, সেটা 50-এর দশকে একটা প্যারাডাইম শিফট হলো। আর 80-র দশকে এদের কাজের মধ্যে আমরা দেখলাম যে আরেকটা প্যারাডাইম শিফট হচ্ছে। না, তার আগে হয়েছে একটা 71 সালে, 71-এর যুদ্ধের পরে 72, 73, 74 এই সময়টাতে চট্টগ্রাম থেকে কিন্তু একটা ভিন্ন ধরনের শিল্প সৃষ্টির প্রয়াস শুরু হয়েছে, যেখানে আপনি চন্দ্রশেখর দে, হাসি চক্রবর্তী, মনসুরুল করিম, কে মেকাইয়ুম, এদের কাজ দেখবেন। কিন্তু তাদেরও একটু আগে শহীদ কবির, তার কাজের মধ্যে দিয়ে কিন্তু একটা ভিন্ন ধরনের প্রবণতা আমরা দেখতে পাই। মানে দেশজ অনুষঙ্গকে শিল্পের সাথে মেলাবার একটা চেষ্টা নানানভাবে হচ্ছে, কিন্তু সেটা অনেকটাই, আমার মনে হয় যে অনেকটাই রয়ে গেছে অনেকটা ইমোশন তাড়িত, আবেগ তাড়িত। 80-র দশকে যে প্যারাডাইম শিফটটা হলো এদের মাধ্যমে, সময় গ্রুপের মাধ্যমে, সেটা অনেক বেশি আবেগকে অতিক্রম করে বলা যেতে পারে যে ইন্টেলেক্টকে শিল্পের মধ্যে নিয়ে আসার চেষ্টা করলো, এবং সেই ইন্টেলেক্টের মধ্যে তারা দেশজ প্রেক্ষিতকে সংযোজন করার চেষ্টা করলেন। সেই প্রয়াসই হচ্ছে এই 75 থেকে 95-এর যে শিল্পকর্ম আমরা এখানে দেখছি, তার নমুনাগুলো আমরা এর মধ্যে দেখতে পাবো। আমরা তার আগে যে, আমার মনে আছে 83-84 সালে আমরা প্রথম ওর্টেগা গ্যাসেটের ডিহিউম্যানাইজেশন অফ আর্ট প্রবন্ধটা পড়ে খুব চমকে গেলাম, যে এরকম একটা প্রবন্ধ। এবং আমরা যে পত্রিকাটা বের করেছিলাম প্রসঙ্গ, সেখানে এর বঙ্গানুবাদ আমরা ছেপেছিলাম, কিন্তু অনেক পরে হুমায়ুন আজাদ কিন্তু এটা অনুবাদ করেছেন। তিনি দাবি করেছেন যে তিনিই প্রথম করেছেন। তা আমরা আর এটা নিয়ে বিয়ে করিনি, কারণ আমরা কিন্তু অনেক আগেই করেছি এটা। তো এই ডিহিউম্যানাইজেশন অফ আর্টের যে বক্তব্য, সেটা আমাদেরকে অনেকটা তাড়িত করলো, এবং আমার ধারণা সময় গ্রুপের যারা সদস্য ছিলেন, তারাও কিন্তু এই ধরনের পড়া, মানে একটু লেখাপড়ার মাধ্যমে তারা শিল্পের বর্তমান কালের প্রেক্ষাপট এবং তার সঙ্গে নিজেদেরকে যুক্ত করবার যে প্রয়াস, সেটার সঙ্গে একটা মানে মস্তিষ্ককে যুক্ত করবার একটা প্রয়াস করলেন। তার আগে যাদের কথা এখানে আছে, কাজল আছে এখানে, কাজী রকিব, দীপা হক, কাজল, তরুণ তো অবশ্য দেয়নি, এরা একটু আগের।
তাদের কাজের মধ্যে দিয়ে এর কিছু কিছু ভাঙাচোরা রূপ আমরা দেখছিলাম, কিন্তু সময়ের শিল্পীদের কাজের মধ্য দিয়ে এর একটা আমরা সম্ভাবনার যাত্রা দেখলাম, যে একটা সম্ভাবনাময় যাত্রা শুরু হয়েছে। এবং সেই যাত্রা পথে যে তারা সঠিকভাবেই নিজেদেরকে যুক্ত রেখেছে এবং নিজেকে নিজে বারবার অতিক্রম করছে, সেটা আমরা দেখতে পাই তাদের কাজের মধ্য দিয়ে। এবং আপনি যদি বর্তমান কালের গুরুত্বপূর্ণ শিল্পী কারা বলতে চান, তাহলে নিশ্চয়ই এই সময় গ্রুপে যারা তখন একসাথে হয়েছিলেন তাদের অনেকের নামই আপনাদের মধ্যে আসবে, কারণ তারা এখন সেই জায়গায় পৌঁছেছে যে জায়গাটা তারা একটা পরিপক্কতা অর্জন করেছে এবং অনেক নতুন ধরনের বার্তা নিয়ে আসছে। এবং শুধু তা নয়, এই যে শিল্পের মধ্যে মাল্টিডিসিপ্লিনারি জিনিসকে যুক্ত করা এবং শিল্পের মধ্যে ইনস্টলেশনের নতুন একটা ধারণা সূচনা করা, এগুলো কিন্তু এদের মাধ্যমে সূচিত হয়েছে। পরবর্তীকালে আমি এখানে জুইসকে একটু করে দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে শিল্পের যে নতুন মাধ্যমও হতে পারে, কাগজকে ভাঁজ করে যে নতুন ধরনের শিল্প হতে পারে, এটা কিন্তু জুইসের তখনকার শিল্পে আমরা প্রথম দেখেছিলাম। অতএব নতুন ধরনের অনেক কিছু, শিশির আছেন এখানে, তার কাজের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সমাজের রূপের প্রতি কটাক্ষ কত রকমভাবে করা যেতে পারে, আবার গম্ভীরভাবে করা যেতে পারে, হাস্যরস্যের মাধ্যমে করা যেতে পারে। এই নানান ধরন, নানান উপাদান, নানান উপকরণ, নানান প্রক্রিয়া, তার মধ্যে ছবির সাথে এই প্রথম আমরা দেখলাম শব্দ যুক্ত হলো, তার মধ্যে ভিডিও যুক্ত হলো, তার মধ্যে চলমান ছবি যুক্ত হলো, তার মধ্যে বহু কিছু যুক্ত হলো। এগুলো নড়াচড়া করে এরকম শিল্প আমরা দেখলাম যে তারা প্রদর্শন করলেন। এইভাবে মনে করে যে এরা বাংলাদেশের শিল্পের একটা নবযাত্রা বা নতুন একটা অভিমুখ তৈরি করে দিয়েছেন, বা সম্ভাবনাময় একটা অভিমুখ তৈরি করে দিয়েছেন, যে এটা এখনও আমাদেরকে নানানভাবে পথ দেখাচ্ছে। তাদের যারা শিল্পীরা আছেন তারা এখনও কর্মশীল আছেন। এবং যেমন চট্টগ্রাম থেকে যে আন্দোলনটা সূচিত হয়েছিল, সেখানে চন্দ্রশেখর দে, এখন হয়তো তাকে আমরা সেভাবে পাই না, আশি চক্রবর্তী, মনসুর করিম প্রয়াত হয়েছেন, অলোক রায় আছেন, অলোক রায়ও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। তো এইরকম একটা প্রজন্ম, তারপরে প্রজন্মতে রকিব, কাজল এরা আসছে, তারপরে প্রজন্ম এরা আসছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখনও যাচ্ছি এবং তারাই এখনও নেতৃত্ব দিচ্ছে। তো আজকে আমার খুব ভালো লাগছে এবং এদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে বন্ধুত্বের মতো সম্পর্ক। যদিও এরা বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমার সাথে কাজল আসলে আমাকে ফোন করে বা এরা সব সময় আমাকে ডাকে। তাদের সাথে আমার একটা মানে মতামতেরও মিল তৈরি হয়ে গেছে, যে আলোচনা করব কার সাথে। আমি যদি একটা শিল্প নিয়ে একটু বাহাস করতে চাই, একটু আলোচনা করতে চাই, আমি তার কাউকে পাই না, এই কয়জনকেই পাই, তাদের সাথে বসি, তাদের সাথে আড্ডা মারি। আমি যদি বয়সের তফাৎটা তখন ঘুচে যায়।